আপনি বেঞ্চগুলো করতে পারেন আমার বইটা মনে হচ্ছে একটু দেখতে জেনারেল দেখছো আমাদের আজকে 3.2 শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের লাস্ট ক্লাসের যেটা প্রমাণ করা হয়েছিল যে ত্রিভুজের লম্ব কেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব ইকুয়াল টু হচ্ছে কি হ্যাঁ 2 ইন্টু পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর কি দূরত্বের কি এটা আর কি হয়েছিল 9.7 হয়েছিল হয় না এটা আর লাস্টে দেখানো হয়েছিল সমস্ত নববিন্দু বৃত্ত নববিন্দু বৃত্ত কার কার মনে আছে হাত তোলো দেখি নববিন্দু বৃত্ত কার কার মনে আছে নব মানে কি 9টা বিন্দু তাহলে প্রথমে 3টে বিন্দু বলো কি হবে লম্ববিন্দু 9টা বিন্দু এডি এটা এগুলো মধ্যমা আঁকা হচ্ছে ডিই তারপরে হচ্ছে হলো কি সিএফ আচ্ছা অথবা আমরা এদেরকে ধরতে পারি হচ্ছে পি কিউ আর এটা হচ্ছে কি মধ্যবিন্দু বাহু ত্রয়ের মধ্য বিন্দু ত্রয় 3টা বাহুর মধ্যবিন্দু কয়টা 3টে এই 3টা তারপর আর কি আছে পরে কি বরকেন্দ্র লম্ব কেন্দ্র শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের এই যে পাদবিন্দু ত্রয় অর্থাৎ এই থেকে একটা লম্ব আঁকলাম তাহলে ডি একটা বিন্দু বি থেকে মনে করে একটা লম্ব আঁকলাম ই একটা বিন্দু সি থেকে একটা লম্ব আঁকা হয়েছে এই 3টে বিন্দু কয়টা বিন্দু হলো 6টা আর বাকি আছে 3টা এই 3টা কি কি লম্বকেন্দ্র আর শীর্ষ
লম্ব, হ্যাঁ লম্ব কেন্দ্র এবং হচ্ছে শীর্ষত্রয়ের মধ্যবিন্দু ত্রয়। লম্ব কেন্দ্র কাকে বলেন? হ্যাঁ, একটি ত্রিভুজের কি শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ত্রয় যেখানে মিলিত হয় তার নাম হচ্ছে কি? এই লম্ব কেন্দ্র এবং হচ্ছে কি, এবং হচ্ছে শীর্ষবিন্দুর মধ্যবিন্দুর ত্রয়, এটা লিখতে পারো যে সংযোগ রেখার মধ্যবিন্দু ত্রয়। এই তাসিন, তোমার পড়াটা শোনা যাচ্ছে, আওয়াজ চলবে হচ্ছে রাজপথে। হ্যাঁ, এখানে ঘরের ভিতরে আওয়াজ তুলে লাভ নাই, জায়গা মতো আওয়াজ তুলতে হবে, বুঝছো? আমার পিচ্ছিটা বাসার ভিতরে ওই বড় দুইটারে মারে, বাইরে গেলে হচ্ছে কি ও ছোট গুলার মার খায়, কথা বুঝছো? তো ওরকম সাহসী হয়ে লাভ নাই। লম্ব কেন্দ্র এবং হচ্ছে শীর্ষবিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু ত্রয়, অর্থাৎ এই লম্ব কেন্দ্র এটা, শীর্ষবিন্দু হচ্ছে এটা মধ্যবিন্দু, লম্ব কেন্দ্র হচ্ছে ও একটা শীর্ষবিন্দু বি, এটা একটা মধ্যবিন্দু, লম্ব কেন্দ্র হচ্ছে ও একটা শীর্ষবিন্দু সি। এই যে এটা মোট কয়টা পয়েন্ট হলো? 9টা। পি কিউ আর, এটা হচ্ছে বাহুগুলার মধ্যবিন্দু ত্রয়। আর এ ডি বি ই তারপর হচ্ছে সি এফ, তিনটা লম্ব আঁকা হয়েছে। এর লম্বগুলোর পাদবিন্দু গুলো হচ্ছে ডি ই তারপরে কি এফ, এবং এই তিনটা লম্ব যেখানে মিলিত হবে তার নাম হচ্ছে কি? লম্ব কেন্দ্র এবং শীর্ষবিন্দুর মধ্যবিন্দু, এই যে বিন্দুগুলো আছে এই সবগুলা বিন্দু একই বৃত্তের উপর কি অবস্থিত। এই বৃত্তটাকে বলা হয় কি? নববিন্দু বৃত্ত। মানে 9টা বিন্দুর উপর অবস্থিত নববিন্দু বৃত্ত। তো এই বৃত্ত সম্বন্ধে কিছু কথা আমাদের জানা দরকার। নববিন্দু বৃত্ত কাকে বলে পরীক্ষায় 2 মার্কের জন্য আসে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ যেটা হবে, এটার ব্যাসার্ধ কত হবে বলো? এই যে আর ইকুয়াল টু হচ্ছে হলো কি, বা আর ইকুয়াল টু হচ্ছে আর1 লিখতে পারি, আর1 ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইড বাই 2। এই আর1টা হচ্ছে কি, এখান থেকে তোমাদের প্রচুর এমসিকিউ আসে, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। আর এই আরটা হচ্ছে কি? পরিব্যাসার্ধ বা পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধ কাকে বলেন? যে পরিবৃত্ত আঁকলে অথবা একটা ত্রিভুজের 3টে শীর্ষ দিয়ে যে বৃত্ত যাবে তার নাম কি? পরিবৃত্ত। এই পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি? পরিবৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারছি? আরেকটা কথা তোমাদের বলা হয় নাই, সেটা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র কোথায় আছে এটাও কিন্তু বলা আছে। দেখো তোমাদের বই লেখা আছে নববিন্দু বৃত্ত। 2টা কনসেপ্ট আমরা পেয়ে গেলাম। 1 নাম্বার কনসেপ্ট হচ্ছে কি, নববিন্দু বৃত্ত কাকে বলে, সংজ্ঞাটা পেলাম। 2 নাম্বারটা হচ্ছে কি, নববিন্দু যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধের সাথে পরিবৃত্তের ব্যাসার্ধের সম্পর্ক। আর 3 নাম্বারটা কি বলো? ত্রিভুজের লম্ববিন্দু ও পরিকেন্দ্র সংযোগ রেখাংশের মধ্যবিন্দুই নববিন্দু বৃত্তের কেন্দ্র। একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, দেখো যেখান থেকে এমসিকিউ আসে নাই, ভবিষ্যতে দিতে পারে তোমার। মনে করো এই বৃত্তটা হচ্ছে আমাদের কি পরিবৃত্ত না? এই বৃত্তটা কি বৃত্ত? পরিবৃত্ত। এই বৃত্তের কেন্দ্রই হচ্ছে হলো ত্রিভুজের কি, কথা বলে না, ত্রিভুজের কি পরিকেন্দ্র, ত্রিভুজের পরিকেন্দ্র। এই পরিকেন্দ্র এবং হচ্ছে লম্ববিন্দু যোগ করে যে মধ্যবিন্দু হবে, এই মধ্যবিন্দু হচ্ছে কি এই নববিন্দু বৃত্তের কেন্দ্র। মেইন ত্রিভুজের লম্ববিন্দু আর পরিকেন্দ্রের কি মধ্যবিন্দু হচ্ছে নববিন্দু বৃত্তের কি কেন্দ্র। কিভাবে দিতে পারে? যেহেতু জ্যামিতির অংশ, তোমাকে বলবে যে দেখো, পারলে সহজ, না পারলে তোমার ঝামেলায় পড়ে যাবে। তোমাকে বলবে যে একটি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে হলো -5 2, ঠিক আছে? নববিন্দু বৃত্তের কেন্দ্র হচ্ছে হলো যে -3 1, এটা হচ্ছে কি পরিকেন্দ্র। আর এটা হচ্ছে কি নববিন্দু
বৃত্তের কি কেন্দ্র। এখন বলবে তাহলে লম্ব বিন্দু কত, লম্ব বিন্দু কত। তোমার বোর্ড পরীক্ষা আসতে পারে, বোর্ড পরীক্ষা না আসলে যারা নর্থ কলেজে পরীক্ষা দিতে চাও তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি আল্লাহ কি কঠিন প্রশ্ন দিছে, এটা জীবনও দেখি নেই। হ্যাঁ দেখো নাই, অসুবিধা নাই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। পারবা না? তোমার তো বেসিক ক্লিয়ার, পারবা না? কি পারবো বলো? সবাই যে এটা তো করে আসছো, স্থানাঙ্ক জ্যামিতি তো সবাই করে আসছো, যে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি কি হয় x1 y1 হয়, আর একটা কি হয় x2 y2 হয়, তাহলে তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হয়। এবং এটার প্রমাণও কি আমি তোমাদের কি দেখাইছিলাম। সাধারণত টিচাররা তোমাদের মুখস্থ বলে দেয়, প্রমাণ দেখাইছি না বলো, যারা ক্লাস করছো ভুলে গেছো, প্রমাণ দেখাইছি। তো আগের ক্লাসগুলো আছে, যারা দেখতে চাও জানতে চাও আমাকে বলবা, লিঙ্ক দিয়ে দিব। এখন লম্ব বিন্দু কত হবে বলো, তোমরাই বলো লম্ব বিন্দু তাহলে কত হবে। এই যে এখানে হচ্ছে হলো আমরা কি শিখছিলাম, পরিকেন্দ্র আর হচ্ছে কি বলো লম্ব কেন্দ্র, এদের মধ্যবিন্দু হচ্ছে কি। এখন আমাদেরকে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দেয়া থাকবে, আরেকটা বের করতে হবে, এটা হচ্ছে কনসেপ্ট। এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দেয়া থাকবে। কি দেওয়া আছে বলো, এস দেওয়া আছে, এস হচ্ছে কি -5, কি 2, তারপরে ও হচ্ছে কি বলো -3, হচ্ছে কি 1। তাহলে সরি, ও বের করতে হবে, সি হবে, সি হচ্ছে -3, 1, এটা বের করতে হবে। সাপোজ এটাকে ধরলাম কি x1 y1, তাহলে আমাদের হিসাবে মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হয় বলো দেখি। মধ্যবিন্দু হবে -5 প্লাস হচ্ছে কি x1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ভুজ, আর কি হবে 2 প্লাস কি y1 ডিভাইডেড বাই 2, ঠিক কিনা? চিল্লাই বলো ঠিক কিনা? আরে কি চিল্লাইতে পারো না, বাসায় কি চিল্লাই এবার বাপ মাস যখন চিল্লাইতে বলবো চিল্লাইবে। তোমার তো ওই যে বললাম যে খেলার মাঠে নিয়ে গেলে পড়ার আলোচনা করো, কোন স্যার কি পরীক্ষা নিচ্ছে, কি হয়েছে, আর যখন পর টেবিলে বসায় তো খেলার আলোচনা করো, কি করো। আর বাংলাদেশ ফুটবলে উন্নতি করো না কেন বলছিলাম না, ফুটবল বিশ্বকাপের সময় মাঠে গেলাম, মাঠে গিয়ে দেখি যে ওয়াও, রিজনটা খুঁজে পাইছি, বাংলাদেশ এখন হয়তো একটু ভালো খেলার চেষ্টা করে, কিন্তু আগে তো ভয়াবহ খারাপ ছিল। সবগুলা পোলাপাইন তোমাদের মতো বয়সে আর্জেন্টিনা আর ব্রাজিলের জার্সি পরে ক্রিকেট খেলতেছে মাঠের মধ্যে। তো এখন এখানে এস আর ও আমাদের হিসাবে মধ্যবিন্দু হচ্ছে কি, যে মধ্যবিন্দুর স্থানাঙ্কের ভুজ এটা, এটা কোটি। এখন দেওয়া আছে না বলো, এটা হচ্ছে কি -3 আর এটা কি +1, পরে এটা লেখো, লেখে x1 y1 এর মান বের করে। এই বুঝতেছো না ভাই? আচ্ছা, না বুঝলে আওয়াজ তুলিও, কি করিও। তোমার যদি আন্তরিক ইচ্ছা থাকে ক্লাস সব রেকর্ড আছে, বাসায় বসে বসে দেখবা, সামনে নির্বাচন আসতেছে, ভোট তো আর দিবে না, আমার ভাই তোমার ভাই বলবা, বলবা না, তাহলে একটু দেখে নিবা, দেখে খাতা নোট করবা, যদি যেখানে বুঝবা না ওখানে কালা মার্ক করে রাখবা, স্যার এই লাইনটা বুঝে আমাকে বুঝে দিবে। শুধু বৃহস্পতিবার মনে থাকবে। আর আজকে বিকালে ক্লাস হবে, এক্সট্রা ক্লাস, সবাই 3:15 দিকে চলে আসিও। 3:15 থেকে 4টা, 4টা না 5টা পর্যন্ত হবে। কার অসুবিধা আছে? এটা আলোচনা সাপেক্ষে আর কি, তোমাদের ওই যে ওর তো ক্লাস আছে, ওই যে ওর ক্লাস আছে। তাহলে কি মঙ্গলবার 4টায় দিব? মঙ্গলবার থাকে, মঙ্গলবার থাকে। আচ্ছা মঙ্গলবার 3:15 দিন। আমি তো সবার মতামত দিয়েছি, তাহলে কোন সময় ভালো হয়? স্যার আজকে টিচার এই যে রবি মঙ্গল বৃহস্পতি বাদে যে মাসকে দিন স্যার এগুলোতে ভালো হয় স্যার, এগুলো দেখি স্যার আপনারা ফাঁকা থাকে বিকালে থাকে, তাহলে ওই দিনে তাহলে কালকে দেওয়া যায়? এই স্যার লাগাবে স্যার, কালকে ভালো হবে, কালকে 3:30টায়। কালকে 4টা থেকে হবে স্যার, 3:30 হবে স্যার, এই পারফেক্ট আজকে ওই যে কোচিং আসতো, বুঝতে পারছি, কিন্তু ওই যে মুনতাসির তো কোচিং আছে। আচ্ছা শুধু একজনেরই সমস্যা তাই তো, শুধু একজনেরই সমস্যা, আর তো কারো সমস্যা নাই। তাহলে মুনতাসির তাইলে হ্যাঁ আজকে
শুধু মুদ্রাশির সমস্যা, আর কারো সমস্যা নেই। তো তুমি রেকর্ড দেখে নিবে আর কি, হ্যাঁ রেকর্ড করে রাখবি, কারণ সবার টাইম টেবিল নিতে পারতেছে না। আজকে 3:30 ইনশাল্লাহ। এই লেখো লেখো লেখো, তাড়াতাড়ি লেখো লেখো, এবং হচ্ছে x1 y1 এর মান বের করো। এই সিরিয়াস হতে বলছি না, লেখো তাড়াতাড়ি লেখো। শেষ লেখা, লেখো। আচ্ছা, তোমাদের যেহেতু নাম্বারটা একটু বেশি, এখন থেকে 2 জন বসতে পারবে এই পাশে, হ্যাঁ, পরের ক্লাস থেকে, মানে আজকে বিকেল থেকে সামনের বেঞ্চে এই পাশে 2 জন, এই পাশটা পাবে। কথা বুঝতে পারছি? যারা আগে আসবে আর কি, তারা ওই 2 জন বসবে, 2 জন বসিও। কোথায় ছিল? এক বছর রেকর্ডিং ছিল। পরিকেন্দ্র আর লম্ব কেন্দ্র ত্রিভুজের পরিকেন্দ্র আর লম্ব কেন্দ্রের মধ্যবিন্দু হচ্ছে কি নববিন্দু বৃত্তের কেন্দ্র। মানে আমরা যে নববিন্দু বৃত্ত পেলাম, বিকালে কোথাও যেরকম নতুন চাপ্টার ধরবো ওদের 10 ওই যে দূর তুচ্ছ সকালে হয়ে গেছে লেখা? মাইনাস 1 কমন যেটা পড়ানো হচ্ছে সেটা মনোত্ব করে শেষের দিকে দূরত্ব উচ্চতা দূরত্ব চারটে ক্লাস হয়ে তাহলে আজকে 3:30 ক্লাস থেকে হ্যাঁ, ইনশাল্লাহ। শেষ লেখা? কিসের স্কুলে যাওয়ার কারণে। আচ্ছা, আজকে তোমাদের জেনারেল পড়ার কথা, জেনারেল করা হবে। আজকে তোমাদের দ্বিপদী শুরু করবো। জি স্যার। ধন্যবাদ স্যার। ক্লাসে আসার আগে আজকে তোমরা একটা কাজ করবে, আমি বলে দিচ্ছি। যারা স্কুলে যাবা তারা স্কুলে বসে বসে করে ফেলবা, ভাগে ভাগে, বেশি কোনো লাগবে না। তারপরে a প্লাস b হোল স্কয়ার হোল কিউব কি এই কিউব প্লাস হচ্ছে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b, আর a প্লাস b টু দ্য পাওয়ার 4 এর ফর্মুলা কি বলো? a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস 2 কোথায় পাইছো? দেখো, আমরা হচ্ছে একদম জিরো থেকে শিখবো। কোথা থেকে শিখবো? জিরো থেকে শিখবো, দ্বিপদী বিস্তৃতি। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের 9 10 আছে এবং আসলে যারা আছে তাদের জন্য ইন্টারে গেলে খুবই সহজ। ইন্টারে 2টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার? তোমাদের এখন কয়টা আছে? 2টা আছে। 10.1 10.2 2টা চ্যাপ্টার আছে। তো এখন যেটা হবে, তো আমরা এমন ভাবে শিখবো, জিরো থেকে শিখবো, বেসিক স্টার্ট করবো, এবং ইন্টারে যাওয়ার পর দেখবো যে ওই 2টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারে বেশি ব্যাড তোমার নিজেরা করে ফেলতে পারবো। ইন্টারে তো যেটা করতে হবে, ব্রেন খালি করতে হবে। আমি যা বলতেছি ওটাই করে আসবা। আজকে 3টে আসা থাকে করে ফেলবা,
ঠিক আছে? এখন a প্লাস b পাওয়ার 4 এটা কিভাবে করব? a প্লাস b ইনটু a প্লাস b হোল কিউব লেখা যায় না? তাহলে a কিউব প্লাস কি আসে? 3a স্কয়ার b প্লাস হচ্ছে 3ab স্কয়ার b কিউব। তাহলে গুণ করলে কত হবে? a পাওয়ার 4 3a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে ab কিউব। আর b দিয়ে গুণ করলে a কিউব b প্লাস হচ্ছে 3a স্কয়ার b স্কয়ার ab কিউব 3ab কিউব প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4। এই পিছনে কিন্তু গুণ শব্দ শোনা যাচ্ছে। 3a কিউব b কত হবে বলো? 4a কিউব b প্লাস হচ্ছে 6a স্কয়ার b স্কয়ার প্লাস 4 8 কি বলি 4ab কিউব প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4 এইভাবে এখন যখন আমরা a প্লাস b টু দি পাওয়ার 5 বের করব কি হবে? তাহলে a প্লাস b নিব আর a প্লাস b টু দি পাওয়ার 4 নিব। তাহলে আগেরটা গুণ করে আসবো। এখন অনেকের কাছে মনে হতে পারে স্যার এটা কি দরকার তুমি বুঝবে না। যখন আমরা ম্যাথ পড়া শুরু করব এই চ্যাপ্টারটা পুরোপুরি আলোচনা করব তখন তুমি দেখবা যে পুরো বাইনোমিয়ালের পুরো দ্বিপদীর পুরো বেসিকটা এখানে। যে কাজটা করতে হবে একটা করার পরে তুমি যে একটা করলা ভালো করে একটা চেক করবে, একটা ভুল হয়ে গেলে পিছনে সব ভুল হবে না? হ্যাঁ। কত পর্যন্ত করবো? 10 পর্যন্ত করবো। পরেরগুলো বড় হবে, কষ্ট হবে, এবং কষ্ট করে যেটা উপার্জন করা হয় এর মধ্যে মজাও আছে। তো আজকে সোয়া 3টে আসার আগে তোমরা হচ্ছে যে কত পর্যন্ত পাওয়ার এর কত পর্যন্ত বলো? 10 করে বুঝছো? বরাবর 5 আসলো। এটার মানে এখানে বসনা গুণ করে যোগ করলে কত বড় হবে? আলাদা পেজে করবা। তারপর হচ্ছে 6 করবা, 7 করবা, 8 করবা, এবং নিজেরা তারপরে যারা পাশাপাশি থাকবা মিলাই নিবা। কত পর্যন্ত করে নিয়ে আসবা? 10। এবং শেষে সবার শেষে যে কাজটা করবা শুধু রেজাল্টগুলো এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, a প্লাস b এর পাওয়ার 4 সমান সমান কি এটা, a প্লাস b পাওয়ার 5 তুমি রেজাল্টগুলো আলাদা করে এক জায়গায় লিখে নিয়ে আসবা 10টা। যদি তুমি এই কাজটা করে আনতে পারো তাহলে বাইনোমিয়াল পড়ার সময় দ্বিপদী পড়ার সময় তোমার মানসিক প্রশান্তি আসে। এখন আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, না করলে তো হবে না, তাই না? যে জীবনে মিষ্টি খায় নাই তারা তুমি যদি বলো মিষ্টি গোলাকার শেপের হয়, সিলিন্ড্রিক্যাল শেপের হয়, মিষ্টি সাদা হয়, কালো হয়, বিভিন্ন কালার হয়, মিষ্টি খেতে মিষ্টি লম্বা আধা ঘন্টার একটা বয়ান দিয়ে দিলেন, তাই না? তো মিষ্টি সম্বন্ধে একটা ধারণা হচ্ছে অনেক এত কিছু না হয়ে মিষ্টি দোকানে নিয়ে গেলাম ও মুহূর্তের মধ্যে চোখগুলো দেখে গেলো 2 সেকেন্ডে দিয়ে একটা খাওয়া দিলা শেষ নাকি? তো এখন আমি অ্যাডভান্স বললে তোমাদের লাভ নেই। তোমরা এই কাজটা করার পরে যখন ইনশাল্লাহ তোমরা নিজেরাই খাওয়া শুরু করবা তখন এটা মনে হচ্ছে লাভ পাবো। স্যার a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর কি আমরা সূত্র দিব এরপরে? হ্যাঁ, প্রথমে তো এভাবে গুণ করে আসবে লিখবে, লেখার পরে এভাবে 10টা হবে না, শুধুমাত্র তখন এটা হোল স্কয়ার আনসার, আনসারগুলো আলাদা একটা শীটের মধ্যে পেজের মধ্যে লিখে নিয়ে আসবে। তবে সরাসরি কেউ করবে না, তাহলে হবে কি তোমার মনের ভিতরে কনফিউশন থাকবে আসলে কি জিনিসটা ঠিক ছিল কিনা। তখন দ্বিপদী করার সময় মজাটা পাবা না। পুরো বেসিকটা একদম পুরো বেসিকটা কিন্তু এখানে একদম এই ক্যালকুলেশন যেটা কত বড় বড় মিলে না এটা পরে বড় হবে, তোমার কষ্ট হবে, কিন্তু তোমার এই কষ্টটা সার্থক হবে ইনশাআল্লাহ। লেখা শেষ? কি করতে হবে বুঝে নাই কেউ আসো? দেখো যখন তোমাকে একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করতে হবে, অন্তঃকেন্দ্র। এই অন্তঃকেন্দ্রটা আগে বলো দেখি। অন্তর্বৃত্ত কেন্দ্র অন্তর্বৃত্ত এই ওই গত ক্লাসের মতো বলছি। সুন্দর করে বলো অন্তঃকেন্দ্র কাকে বলে ত্রিভুজের? কোন কোণের সমাধিখণ্ড এক বলতে বলে পারবে বলো দেখি। ভেরি গুড, কোণের সমাধিখণ্ড। কোণগুলোকে সমান দুই ভাগ করব, প্রত্যেকটা কোণকে প্রথম দুইজন যেখানে মিলিত হবে পরের জন সেখানে মিলিত হবে। আরে অন্তর্বৃত্ত পরে আসছে, আগে তো অন্তঃকেন্দ্র আসছে। এটা যে আমরা 8.5 এ শিখবো, 8.5 এ আছে, যারা ম্যাথ 8.5 এ আছে। অন্তর্বৃত্ত কিভাবে আসে এটা আমরা শিখবো। অন্তঃকেন্দ্র ইনসাইডার, এই জন্য আই দিয়ে সাধারণত প্রকাশ করা হয়। তো এখানে আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র পাওয়ার জন্য তাহলে অন্তর্দ্বিখণ্ড মিনিমাম কয়টা আঁকতে হবে? তুমি যখন হচ্ছে একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করবা তখন বলবে যে ভাই ভিতরে কোথাও আছে, রাইট? এখন একটা কোণকে সমান দ্বিভাগ করলাম, করার পরে এটা বলতে পারে না মতামত, হ্যাঁ ভাই এখন বুঝে গেছি এই লাইনের উপর কোথাও আছে, ঠিক কি না বলো? প্রথমে কি বলবো ত্রিভুজের ভিতরে কোথাও আছে, জানি না,
একটা কোণকে সমান বিভাগ করলাম, এখন মতামত কি? এই লাইনের এই লাইনের উপর আছে কেন? কারণ আরো যে কোনো একটা কোণকে যখন আমরা সমান বিভাগ করব তখন তো এখানে যেখানে ছেদ করবে এটাই তো অন্তর্কেন্দ্র, বুঝতেছি? তাহলে অন্তর্কেন্দ্র পাওয়ার জন্য কয়টা অন্তর্দ্বিখণ্ডক কাকে বলে? তাহলে বলো দেখি অন্তর্দ্বিখণ্ডক কাকে বলে? অন্তস্থ কোণকে যে যে রেখা ভাগ করে তার নাম হচ্ছে অন্তর্দ্বিখণ্ডক। এই যে কোণগুলো হচ্ছে অন্তস্থ কোণ। কি কোণ? অন্তস্থ কোণকে যে রেখা ভাগ করে তার নাম কি? অন্তর্দ্বিখণ্ডক। তার নাম কি? অন্তর্দ্বিখণ্ডক। তোমার জানাতে পারছি না তো ভুলে যাবে না তাড়াতাড়ি। 14 এ পড়াছি না ত্রিভুজের যে কোনো অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে সমান অনুপাতে করতে পারে, বাসায় পড়ো না? সবাইকে বলতেছি, তোমার দিকে তাকে বলতেছি বা সবাইকে বলতেছি। লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র কাকে বলে? আজকে বলা হচ্ছে শিশু থেকে বিশ্বকাপের লম্বটা যে বিন্দুতে মিলে থেকে লম্বকে হ্যাঁ, তাহলে আমাদেরকে যদি বলে লম্ব কেন্দ্র কোথায়, তো আমরা বলবো ত্রিভুজের ভিতরে কোথাও আছে, রাইট? যখন একটা লম্ব এঁকে ফেললাম তখন কি বলতে পারি? ওই এই রেখার উপর কোথাও আছে। কোথায় আছে? বলে যে ভাই আরেকটু কষ্ট করতে হবে, সেটা কি? আরেকটা লম্বা আঁকতে হবে, কিন্তু থাকতে হবে আরেকটা লম্বা আঁকলে যেখানে ছেদ করবে তার নাম কি? লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করে? ও দিয়ে। ও দিয়ে কেন করে? অর্থ সেন্টার। কি বলছে? ভেরি গুড, ঢুকতেছি অর্থ সেন্টার। অর্থ শব্দ বুঝে অর্থগোলক প্রজেকশন, লম্ব বিক্ষেপ। লম্ব যেখানে হয় সেখানে অর্থ শব্দ রেজিস্টার অর্থ। কয়টা গেল? আচ্ছা, এবার বলো পরিকেন্দ্র। পরিকেন্দ্র কাকে বলে? তোমরা লিখলে দেখো, দেখে লিখে নিও এখন শুধু বুঝো। এরপর হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র সম্বন্ধে বলছি, বলো দেখি পরিকেন্দ্র কাকে বলে? ভেরি গুড, মানে নরমালি তিনটা, কয়টা? তিনটা, দুইটা করলে হয়ে যায়। ত্রিভুজের বাহু ত্রয়ের সমদ্বিখণ্ড ত্রয়। কয়টা বাহু ত্রিভুজের? কয়টা বাহু? তিনটা। প্রত্যেকটা লম্ব সমদ্বিখণ্ড কাটতে হবে। সম্বন্ধ করার সময় তোমরা কিছু করো আর না করো, একটা রেখাকে সমান বিভাগ করা প্রথমে শিখছো, তাই না? একটা রেখা ছিল অর্ধেকের বেশি, যেটা তুমি এরকম একটা তারপরে এবার সব কিছু এরকম করে নেমেছে। এই যে রেখা আছে এর নাম কি? এটাকে বলা হয় লম্ব দ্বিখণ্ড বা লম্ব সমদ্বিখণ্ড। নাম কি বলতো? লম্ব। আর লম্ব হয়েছে পাশাপাশি আবার কি করেছে? সমান বিভাগে ভাগ করেছে, লম্ব সমদ্বিখণ্ড। এখানে কি এটা দিবেন না স্যার? ইয়া দিতে ভুলে গেছি কি? স্যার, যে ফোনে স্যার যে পেন ড্রাইভটা ওটা চার্জ শেষ হয়ে গেছে, সমস্যা নেই, মানে নরমাল ন্যাচারাল এটা আসবে আর কি, কারেন্টটা চার্জ শেষ হয়ে গেছে। এবার তাহলে আমরা প্রথমে কি করলাম? এই রেখাকে সমান বিভাগ করে লম্ব সমদ্বিখণ্ড কাটলাম, আবার এখানে আঁকতে পারি। এখন আমাদেরকে যদি বলে এই যে ত্রিভুজটা আছে এর পরিকেন্দ্র কোথায় অবস্থিত? এখানে কোন এই ত্রিভুজের মধ্যে আছে তো আবার প্রথমে রিভিউ করি যে পরিকেন্দ্রটি লম্ব বাহুর লম্ব দ্বিখণ্ড ত্রয়। লম্ব দ্বিখণ্ড ত্রয় যেখানে মিলিত হবে তার নাম হচ্ছে কি? পরিকেন্দ্র। তার নাম কি? পরিকেন্দ্র। তো একটা লম্ব দ্বিখণ্ড আঁকলাম, তো প্রথমে বলবো যে ভাই এইটা কোথাও আছে, এই ত্রিভুজের এখানে কোথাও আছে। তো কিভাবে পাবো? প্রথমে হচ্ছে একটা লম্ব দ্বিখণ্ডকে আঁকলাম, তাহলে আমাদের লিস্টটা শর্ট লিস্ট হয়ে গেল। কি হয়ে গেল? শর্ট লিস্ট না? আমার পরিচিত এক বড় ভাই ছিল, উনি হচ্ছে হলো যে গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করতে আর কি। এখন আলহামদুলিল্লাহ ওটা পার্মানেন্ট হয়ে গেছে। এটা ছিল যে 3 বছরের জন্য নিয়োগ দিবে, 3 বছরের কাজ শেষ হচ্ছে যে এরকম। তো উনি হচ্ছে উনি আমাদের সাথে, আমরা তখন উনি যখন চাকরি পাই নাই আর কি, তো আমাদের কোচিং এর সাথে উনি ছিল আর কি। তো ওনার শিক্ষা কোচিং হওয়ার পরে স্যার আমি নিজে কোচিং দিতেছি, আর আমাদের শিক্ষা অধিদপ্তরের আমার যে কোর্স এখানে কাজে হচ্ছে কোচিং সেন্টারকে উৎসাহিত করা, আর আমি নিজেই হচ্ছে আপনাদের কোচিং নিয়ে আসি। কথা বুঝতে পারছেন? তো উনি যখন হচ্ছে পরীক্ষাটা দিছে, স্যার এটা বিরক্তিকর, মানে 3 বছর শেষে আবার নতুন করে পরীক্ষা দিয়ে আবার দিতে হবে, 2 বছর শেষে আবার দিতে হবে, বিরক্তিকর না? কি করে আমার চাকরি নেই, আবার পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে লিস্ট নিয়ে আসছে। স্যার এত ভালো পরীক্ষা দিলাম, চান্স পেলাম না। 30 জন গেছিল, কতজন? 30 জন। বেচারা মনটা খারাপ হয়ে গেছে, তো পরীক্ষাটা ভালোই গেছে। তো পরবর্তী বললো স্যার চান্স হয়ে গেছে। আমি এতক্ষণ দেখেন নাই কেন? স্যার আমি তো আসলে মাঝখান থেকে নিচে দিকে বুঝছিলাম, আমি দেখে আমার এখন দেখে আমার নামটা এক নাম্বারে। উনি ফার্স্ট হয়েছে, উনি আশা করা নাই যে প্রথম হবে, ওই জন্য কি করছে একটু নিচ থেকে শুরু করে পিছন দিক থেকে 30 পর্যন্ত গেছে, দেখা যায় ওনার নাম নাই, কিন্তু উনি ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন এখানে এই দেখো শর্ট লিস্ট করে ফেললাম, যে বললাম যে এখানে কোথাও আছে
আমি একটা লম্ব দ্বিখণ্ডকে এঁকে দিলাম, আঁকার পরে বললাম যে এখন এই রেখার কোথায় পাস, তাই না? এই রেখার পর কোনো বিন্দু আছে, যে বিন্দুটা হচ্ছে কি পরিকেন্দ্র, কি কেন্দ্র? এবার এই বাহু অথবা এই বাহু যে কোনো একটা বাহু আবার যদি আমরা এটা লম্ব দ্বিখণ্ডক আঁকি তখন হচ্ছে হলো কি বলো, এটা হবে এইটা পরিকেন্দ্রকে সাধারণত কি দিয়ে প্রকাশ করে বলো? এস দিয়ে প্রকাশ করে। এটার নামটা হচ্ছে ইংরেজি নামের সাথে মিল নেই, এই যেমন হচ্ছে সোডিয়াম, নেট্রিয়ামের মতো সার্কামসেন্টার এবার এস দিয়ে প্রকাশ করে। পরিকেন্দ্র কাকে বলে? পরিরা যে দেশে বাস করে তাকে রাজধানীকে পরিকেন্দ্র বলে, ঠিক আছে? ঠিক না? বুঝে নাই, না বুঝে মাথা রাখছে। জি স্যার, পরিরাজ্যে কেন্দ্রে বাস করে। এবার আসে বাকি আছে আর কোনটা বলতে? বাকি আছে কোনটা? ভর কেন্দ্র। কি কেন্দ্র? ভর কেন্দ্রের কি নাম কি? সেন্ট্রয়েড। দেখো এটার নাম দেওয়ার একটা কারণ আমি খুঁজে পাইছি, সেটা কি? তোমার হচ্ছে পরিকেন্দ্র সার্কামসেন্টার সি, তো সেন্ট্রয়েড ভর কেন্দ্রের ইংরেজি নাম কি? ওটো সি, এই জন্য হচ্ছে একটো নিব। জি কথা বুঝতেছো? একটা স্টুডেন্ট সে হচ্ছে হলো মাশাআল্লাহ বুয়েটের চান্স পাইছে, মেডিকেলের চান্স পাইছে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে। এখন সমস্যা হয়েছে, সমস্যা না হলে সমস্যা না, বাপ ভাই পরে তুমি ডাক্তার হতে হবে, মায়ের করে তোমার ইঞ্জিনিয়ার হতে হবে, মেয়ের পরে কি করে তোমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, রাগ করে বাপের উপর রাগ করে। কথা বুঝছে না? একজন হবে ডাক্তার, একজন কি ইঞ্জিনিয়ার। এই আমি একটা মনে হয় একজন বলছে বুয়েটে পড়া, একজন কি মেডিকেলে পড়া, এই কিছু কই তো এখন এখানে সেন্ট্রয়েড লিখতে কি সি, সার্কামসেন্টার লিখতে কি সি, নাম চেঞ্জ করে দিলাম। একটু সি দিব না, এটা হচ্ছে এস আর এটা হচ্ছে কি জি, এটাকে জি 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 হচ্ছে এরকম গ্র্যাভিটি যেখানে কাজ করে আর কি, মানে একটা ত্রিভুজ যখন থাকে তার গ্র্যাভিটি কাজ করে কোথায়? অভিকর্ষ বল কাজ করে কোথায়? মধ্যমাত্রা হয়ে ছেড়ে দিই। এইখানে আমি এটা তোমার লাস্টে করতেছি কেন? এই ভর কেন্দ্রের ক্ষেত্রে একটা মজার বিষয় আছে। কি কি শিখলাম? লম্ব কেন্দ্র। কয়টা লম্ব রাখতে হবে? মিনিমাম অন্তকেন্দ্রের জন্য কয়টা লাগবে? তারপরে হচ্ছে কি পরিকেন্দ্র, কয়টা লম্ব সমদ্বিখণ্ডক লাগবে? কিন্তু কিন্তু ভর কেন্দ্র একটা রেখা দিয়ে বের করা যায়, শুধু একটা রেখা দিয়ে, একটা তাই না? শুধু কার মাথায় ঢুকতেছে? ভর কেন্দ্র হ্যাঁ দুইটা দিয়ে করা যায়, দুইটা মধ্যমা আঁকলে ভর কেন্দ্র পাওয়া যাবে, বাট একটা দিয়ে করা যাবে। বিশেষ হয় 2:1 ভেরি গুড। আমরা সাপোজ মনে করো একটা মধ্যমায় আঁকলাম, মধ্যমা কাকে বলে? ত্রিভুজের যে কোনো শীর্ষ আঁকি তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করে এই দুটো সমান হয়ে গেছে, মধ্যবিন্দু যোগ করে যে রেখা পাওয়া যাবে তার নাম কি? মিডিয়ান। তার নাম কি? মিডিয়ান অথবা হচ্ছে মধ্যমা, তার নাম কি বলো? সাধারণত হ্যাঁ ত্রিভুজের শীর্ষবিন্দু যে কোনো শীর্ষ আর তার বিপরীত বাহুর মধ্যবিন্দু, বিপরীত বাহু কি মধ্যবিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় তার নাম কি? মধ্যমা। এরকম তিনটা মধ্যমা যেখানে মিলিত হবে, এই যে মধ্যমা, মধ্যমা মানে তার মানে কি এটা এটাও কি সমান, এই যে এখানে মিলিত হলো জি, প্রথম দুইজন যেখানে তৃতীয় জন কি বলে আমিও কি সেখানে, আমিও কি বলো সেখানে। বেসিক বেসিক আছে, বেসিকের উপরে আরো বেসিক আছে। তো যখন মানুষ হচ্ছে টপ লেভেলে বেঁচে যায় তখন তার চিন্তাধারা বেশ অন্যরকম হয়। তোমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছো? আরে চার ইমামের একজন, আমরা মাযহাব ফলো করি না মুসলমানরা, কি হানাফি, মালিকি, তারপরে কি শাফি আর হাম্বলি। এই হাম্বলি ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে চাবুক দিয়ে নিক্ষেপ করা হয়েছিল। কে নিক্ষেপ করছিল? চাবুক দিয়ে কারা করছিল জানো? বাদশাহ হারুনুর রশিদের বংশধরেরা, তারা ওরা মুসলিম না মুসলিম? বাদশাহ হারুনুর রশিদ কে? যার হ্যাঁ খলিফা, যার বাবা হচ্ছে বাবা ভাইয়ের একজন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। বাবা মা দুজনের বংশধর, বুঝছো? বাচ্চাকে হারুনুর রশিদ ডেইলি 50-70 টাকা দখল নামাজ পড়তো, প্রতি বছর নিজের টাকা দিয়ে হাজার হাজার লোককে হজ করাইতো। কে? তার ছেলেরা। তাহলে কি কারণ আসছে? বড় ইমামদের চাবুক দিয়ে মারছে। কেন?
ওই বেসিকই সমস্যা। কি সমস্যা? বেসিক। কোরআন কি আল্লাহর সৃষ্টি নাকি সৃষ্টি না বলো? না, এই যে ভুল বলছো। লাইনটা এখানে এসেছে। শয়তান তোমাকে তখন ধরবে, তুমি যখন জানো তোমাকে ছোট জিনিস দিয়ে ধরবে না, শয়তান তোমাকে বড় জিনিস ধরবে। এটা নিয়ে আমি ইনশাআল্লাহ আরেকটা ক্লাসে আলোচনা করবো, এটা তোমাদের জানা দরকার। উনি বলছে যে আল্লাহর সৃষ্টি না, এই তাহলে আমি যে কম জানি কেউ খবর কি কইছে যে ইমামক দিয়েও ফেলে ধরে মারো। পরবর্তীতে যারা আসছে ফাইনালি যেটা হচ্ছে যারা বুঝদার যারা ছিল তারা যাদের সাপ তারা বুঝতে পারছে না উনি সঠিক, পরে ওনাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। বুঝলাম, এটা পরে কখনো একদিন বলবো। এখন দেখো, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে অর্থ সেন্টার মানে অন্তকেন্দ্র, তারপরে কি আসছিল লম্ব কেন্দ্র, তারপরে কি বলো পরিকেন্দ্র। এদেরকে পাওয়ার জন্য কি করতে হবে? দুইটা করে রাখতে হবে। কিন্তু আমরা ভর কেন্দ্র বের করার জন্য আমাদের কয়টাই যথেষ্ট? একটা যথেষ্ট। কিভাবে যথেষ্ট? প্রথমে আমরা বললাম এ বি সি, এইটা হচ্ছে মধ্যমা। বলবো যে তার মানে ভর কেন্দ্র এখানে কোথাও আছে, ঠিক না? একটা অপশন হচ্ছে আরেকটা মধ্যমে পেয়ে দিতে হবে, ওটা ছাড়া কি আঁকা যাবে না? যাবে। ভর কেন্দ্রের বৈশিষ্ট্য কি? মনে করো এর আকারটা হচ্ছে 9 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? তা আমি করলাম কি, এমন ভাবে ভাগ করলাম, এইদিকে 6 সেন্টিমিটার, এইদিকে দিলাম 3 সেন্টিমিটার, 9 হয়েছে। তাহলে এইদিকে 2 ভাগ, এইদিকে 5 ভাগ, তাহলে এটাই ভর কেন্দ্র। এটা তো পুরো আপনাদের বেশি হচ্ছে যে এটাই ভর কেন্দ্রের ক্ষেত্রে একটা রেখা দিয়ে করা যায়, 2:1 দিয়ে করতে হবে। কি করতে হবে? 2:1। দেখেন এখন কেন আলোচনা করলাম তোমাদের এই যে থিওরি বোঝানোর জন্য। আগে লাইনের সব রাস্তা ক্লিয়ার করে দিলাম, কি করে দিলাম? আমি সব রাস্তা ক্লিয়ার করে আসলাম, এখন করতে পারবো। এবার দেখো তোমাদের পরীক্ষা আসছে ত্রিভুজের লম্ব কেন্দ্র, ভর কেন্দ্র আর পরিকেন্দ্র তিনটে ঠিক আছে। বই থেকে দেখো এখানে ছোট কনসেপ্টটা আলহামদুলিল্লাহ তোমরা যা শিখছো, তো ওটা যদি মাথায় থাকে এখন আগের ক্লাসগুলোতে যা শিখিয়েছি যদি কমপ্লিট করো তোমার কাছে অনেক সহজ লাগে। ওরা বলছে একটা ত্রিভুজের এই যে পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র আর ভর কেন্দ্র তিনটে সমরেখা হবে, কোলিনিয়ার হবে, একই একেবারে হবে। তিনটে বিন্দু এখানে 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 যোগ করো, সমরেখা না হতে পারে, তখন কি হবে? একটা ত্রিভুজ হবে, তখন একটা ক্ষেত্রফল দখল করবে। আর তিনটে যদি একই একা থাকে তখন ক্ষেত্রফল শূন্য হবে, একটা সরল রেখা হবে, কোলিনিয়ার হবে, সমরেখা হবে। প্রমাণ করতে হবে তিনটে একই রেখা আছে। তাহলে এই প্রমাণ করার জন্য যে কোনো প্রমাণের ক্ষেত্রে আমরা ধরে নিব যে হয় নাই, সমরেখা কি হয় নাই। ভালো করে খেয়াল করো, প্রথমে আমরা যে কেন্দ্র কয়টা কেন্দ্রের কথা বলা আছে, তার মধ্যে একটা হচ্ছে পরিকেন্দ্র, একটা হচ্ছে কি এস হচ্ছে কি পরিকেন্দ্র, ও হচ্ছে কি লম্ব কেন্দ্র। ভর কেন্দ্র কোথায় আছে জানি না, ভর কেন্দ্র কোথায় আছে জানি না, কথা বুঝতেছি? দেখো এখানে ভর কেন্দ্র আছে, শুধু একটা মধ্যম আছে, সেটা হচ্ছে এপি। তাহলে এপি এর কোথাও আছে, কিন্তু কোথায় আছে আমরা জানি না। তিনটার মধ্যে তিনটে বিন্দু যদি থাকে, যে কোনো দুইটা যোগ করলে তো একটা সমান রেখা হবে, কোনো সন্দেহ আছে? এই যে এটা এটা, তা আমরা এই কাজটাই করলাম, পরিকেন্দ্র আর হচ্ছে কি লম্ব কেন্দ্র, এই দুইটা যোগ করে দিলাম। ভর কেন্দ্র সম্বন্ধে আমাদের কোনো এখনো আইডিয়া কোথায় আছে, বুঝছি? একটু বুঝছি সবাই? যেটা এবার এস আর ও যোগ করলাম, যেটা হচ্ছে
এপি কে যোগ ছেদ করছে কোথায় জি বিন্দুতে কোথায় জি জি কিন্তু ভর কেন্দ্র না জাস্ট বলে দিলাম কথা ভালো করে খেয়াল করি জি কিন্তু ভর কেন্দ্র না আমরা জাস্ট বলতেছি যে এস আর ও যোগ করলাম এটা এপি কে ছেদ করছে কোথায় জি বিন্দুতে একটু যে একটা বিন্দু যেখানে ছেদ করছে কি করছে ছেদ করছে তারপর যে এসপি যোগ করলাম কি যোগ করলাম এসপি এখন সবাই বলো এস কি পরিকেন্দ্র পি কি বিসি এর মধ্যবিন্দু বিসির মধ্যবিন্দু বৃত্তের কেন্দ্রের সাথে কোনো বারো মধ্যবিন্দু যোগ করলে সেটা কি হয়ে যায় লম্ব হয় লম্ব একদম ক্লাস 8 থেকে পড়ে আসছো বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব চারি জ্যাকে সমান্তরাল সমান্তরাল আবার এটা উল্টোটা পড়ে আসছে বৃত্তের কেন্দ্রের সাথে কোনো জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে সেটা কি হয় লম্ব হয়। জ্যায়ের উপর লম্ব পড়ে আসছে কিনা বলো তাহলে এটা বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে মধ্যবিন্দু মধ্যবিন্দু কেন কারণ আমরা এপি একটা মধ্যবাধন নিছি এডি এডি কি বিসি এর উপর লম্ব এডি এডি বিসির তাহলে এসপি বিসি এর উপর লম্ব তোমরা কিন্তু একটু মাস দুই একজন ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছ এসপিও এসপিও লম্ব এডিও কি লম্ব তার মানে সমান্তরাল আছে এসপি আর হচ্ছে এডি এরা পরস্পর কি সমান্তরাল এসপি আর এডি হচ্ছে পরস্পর কি সমান্তরাল এপি এদের কি এটা বোঝানোর জন্য আলাদা করে এদের ছিল এসপি তারপরে হচ্ছে হলো এডি এরা সমান্তরাল এ আর পি কি করে দিলাম যোগ করে দিলাম কি করে দিলাম যোগ করে দিলাম তাহলে কি হবে বলো এই কোণটা আর এই কোণটা কি হবে সমান হবে না তাহলে এখন হচ্ছে আমরা নিলাম ত্রিভুজ পিএসজি না হচ্ছে না গতবার তো সেলফি হয়েছিল ত্রিভুজ হচ্ছে যে লাস্ট ইয়ার্স এগো এই যে দেখো এক লাখ বছর আগে পিএসজি কি হয়েছিল সেলফি হয়েছিল তো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি লিখতে পারি দেখো এই যে যেটা এসপিজি কোণ আর হচ্ছে জিএএ কোণ এই দুইটা কোণ সমান না এই যে এসপিজি এ কোণটা আর হচ্ছে কি জিএ ও জিএ মানে কোণ ও একান্তর কোণ কি কোণ না বুঝলে বলবে বুঝতেছো সবাই হ্যাঁ সবাই বলো বুঝছো না বুঝলে আমার বলো এসপি আর এডি সমান্তরাল কিনা বলো কেন এসপি বিসির পর লম্ব এডিও বিসির পর কি বাইরে পর লম্ব আগে থেকে লম্বা করেছে কেন লম্বা করেছে লম্বা কেন লাগবে এই জন্য এডি বিসি এর আর যদি লিখি হচ্ছে এসজিপি এসজিপি সমান সমান হচ্ছে এজিও লেখা যায় এই কোণটা আর এই কোণটা কি কোণ বিপরীত কোণ তাহলে ত্রিভুজের কয়টা করে কোণ সমান হয়ে গেছে সুতরাং অবশিষ্ট একটু ভদ্রতা বজায় রাখতে হবে না অবশিষ্ট কি আছে পিএসজি এটা তো হচ্ছে অবশিষ্ট কি পি না জি এ ও জি সুতরাং ত্রিভুজ দুটি কি সদৃশ কোণী এবং তাই এরা কি সদৃশ লেখা আছে আমি আর লিখলাম না তার মানে এই যে পিএসজি এর মধ্যে কি কি বাহু আছে পিএস তারপরে এসজি এসজি তারপর হচ্ছে হলো কি পিজি জিপি ঠিক আছে গ্রামীণ কলেজ পিএস আমরা কিছু সার্কিটের চিহ্ন দিয়ে রাখি এই দুটো হচ্ছে কি কোণ ডট দিয়ে রাখলাম এই যে এর হচ্ছে বিপরীত কোণ আর এই কোণটা আর হচ্ছে এই কোণটা দুটো কি কোণ একান্তর কোণ আর অবশিষ্ট যে দুটো আছে এটা আর হচ্ছে এদেরকে টিক মার্ক দিয়ে রাখলাম কি দিলাম টিক মার্ক দিলাম এখন সবাই বলো পিএস সে দুই হাতে কি পাইছে এক হাতে স্টার আর এক পাশে কি এক হাতে স্টার আর এক হাতে কি কারণ এই এসজি সে কি পেয়েছে তাহলে এসজি পেয়েছে ডট ডট আর টিক টি গো জিপি জিপি কি পেয়েছে বলো ডট আর স্টার এজি পিএস কে আমরা এসপি লিখতে পারি একদম এইবার দেখো লাস্ট ক্লাসে যে প্রমাণ করা হয়েছিল কি প্রমাণ করা হয়েছিল অনেক কিছু করা হয়েছিল তার মধ্যে এটা করা হয়েছিল ও এ সমান সমান কি হলো 2sp ওই কনসেপ্টে এখন আমরা এখানে এই ফর্মুলেশন ব্যবহার করব এ ও বা ও এ ও সমান সমান কি বলো 2sp এটা আমাদের কাজে লাগবে না জিপি ডিভাইড বাই কি লিখলাম এজি এসপি এসপি কি তাহলে হাফ ইকুয়াল টু হচ্ছে জিপি ডিভাইড বাই পি এজি উল্টা করে লিখলে
এজি ডিভাইড বাই জিপি ইকুয়াল টু কত আসে 2/1 কি বুঝলাম এই যে কাহিনী এখানে খতম হয়ে গেছে এ থেকে জি আর জি থেকে পি কি হয়ে গেছে ও আচ্ছা কাহিনী এখানে আমরা কিন্তু জিটাকে বর কেন্দ্র ধরি নেই দোষী বলো ধরে নেই আমরা ধরে নিছি কি কেন্দ্র আর এখন লম্বা কেন্দ্র এরা এইটাকে ছেদ করছে কি করছে ছেদ করছে বর কেন্দ্র মানে বর কেন্দ্র কোথায় আছে এই রেখার কোথাও আছে কোথায় আছে আমরা ধরে নেই ছেদ করছে পরে যখন আমরা ক্যালকুলেশন করে লাস্টে আসলাম ও আচ্ছা সাংঘাতিক কাহিনী ভাই কি হয়েছে যে এই বিন্দুটাই কি করে ফেলছে এইদিকে 2 ভাগ আর এদিকে কয় ভাগ এই জি জিপি এদিকে 2 ভাগ আর এদিকে কত 1 ভাগ তার মানে এটাই তো বর কেন্দ্র তার মানে তিনটে সমান রাখো এই কথা কি বুঝছেন না বুঝিনি চিল্লাই বলে বুঝছে কিনা এবার আমার সঙ্গে হয়েছে জায়গা মতো কি করতে হবে চিল্লাইতে হবে আওয়াজ দিতে হবে ঠান্ডা হলেও জায়গা মতো আওয়াজ দিতে হবে কেমন আওয়াজ দিতে হবে সবাই অবাক হয়ে যাবে হ্যাঁ কি বুদ্ধি বলছে যে দেখো আল্লাহ তাআলা কোরআনে বলছে আর কি যে তোমরা যারা আছো আমাকে ঋণ দাও আমরা সব বাচ্চাকে সেফ দেই না দেখো আমার একটু দিবা তা আমি কি ও খাওয়ার জন্য করি নাকি ও টেস্ট করার জন্য করি এই কথা বলো তুমি বাচ্চাকে সেফ কিনে দিলা তো কিনে দিয়ে বলো আমাকে একটু দিবা তুমি টেস্ট করার জন্য করো না খাওয়ার জন্য করো কে খাও তোমার জীবন মেন্টালিটি তা আল্লাহ বলতেছে তোমরা আমার ঋণ দিবে আল্লাহ তো আমাদের ভালোবাসে আমরা অন্যের কাছে টাকা পয়সা খরচ করি তা আল্লাহ বলছে আমার কাছে দাও আমি ব্যাংকে দিব অনেক টাকা দিব জান্নাত দিব অনেক পুরস্কার দিব আমি তোমার ভালো চাই এরকম তো ইহুদি বলতেছি জানো মুসলমানরা গরিব গরিব আবার হচ্ছে এদের খোদাও গরিব ঋণ চায় এখন যারা তো শয়তান এরা তো পড়ায় পাশ দিয়ে ইহুদি ইহুদি তো আলেন জ্ঞানী শয়তানও কিন্তু জ্ঞানী ছিল ওরকম টাইপের তার অনুসারীদেরকে বলতেছে যাইতেছে কে ঠান্ডা নেয় ফুল অ্যান্ড কাম কে আহ্ব করা দিল তার হুদায়বিয়ার সন্ধির সময় সব সাহাবীরা পর্যন্ত হচ্ছে হলো কি মানে বিপক্ষে ছিল কি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গরম আর রাসূলের সঙ্গে তো বেয়াদবি করা যায় না কথা বুঝছো আবু বকর কে দেয় এই আপনি কিছু পান না কেন দেন শর্তগুলো সব কাফেরদের পক্ষে আলী রাদিয়াল্লাহু তো চালাতে হবে ও জীবনে কোনোদিন আপনাকে সাবধান করে নেই এটা মানেন না আর আবু বকর এরকম ঠান্ডা ছিল কথা বুঝতেছে তো এখন এই যখন লাগছে ওই ইহুদির ধরিয়া খুশি দিয়ে হ্যাঁ বাকি বুঝে দেখে বাকি সব ভয় পালাইছে তো এই দুইটাই দৌড় দিছে দৌড় দিয়ে কোথায় গেছে আল্লাহ রাসূলের দরবার দিকে যাচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছে যে কয় আমি একটা রাস্তা দিয়ে তালিম করতেছিলাম একটা আমার অনুসারীদেরকে ইহুদি পড়াইতেছিলাম আপনার আবু বকর আয়েশা কথা নাই বার্তা নেই আমার ঘুষি মেরে ভালো গেছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে অবাক হয়েছে তুমি ভালো করে কম এটা উমর না আবু বকর ওনা আবু বকর বিষয় দিছে না কথা বলছো মানে এখন আবু বকর ওদের মধ্যে কিছু কিছু আসতেছে কারণ এই তো শয়তান ইহুদি প্যাস লাগাইবো কি লাগাইবো দুজনে পরে আসছে তো সত্যি করে বলো তুমি কি বুঝে ঠিক আছে নাকি বলেছে না আমি চিনি আবু বকরই আমার খুশি মারছি ওমর না পিছন দিয়ে আবু বকর মধ্যে আসছে বলছে কি আবু বকর তুমি কি ওরে মারছো হুজুর ও তো হচ্ছে ও যে উল্টা পাল্টা কথা হয়েছে আপনি অনুমতি দেন হাতটা মারি তখন বলছে দেন করতে পারছে কি জন্য মারছো ও বলছে যে আমাদের ও আমার কিছু বলতে পারতো আমি কিছু বলতাম না কিন্তু আমার মালিককে রবকে সে উল্টা পাল্টা কথা বলছে আমরা নাকি গরিব আর আমাদের কোথাও নাকি গরিব না না আমি এই কথা তো ধরে নেই ও আমি পড়াচ্ছি ও কথা নেই পারতো না আমার খুশি কথা বুঝছো ও কিন্তু উদ্দেশ্য খারাপ ও খুশিটা খাইয়াই এবং সে ইসলামের বিধানে তুমি জানো তাও বকর তুমি যে করছো তোমার কোনো সাক্ষী আছে ও না সাক্ষী নেই আর বলছো তোমার সাক্ষী হ্যাঁ আমার তো ছেলেপালা আছে সবগুলো আছে আচ্ছা ওর ছেলেপালা গুলা কার পক্ষে সাক্ষী দিবে ওর পক্ষে ইহুদি একটা শয়তান যায় ইসরায়েল দেখো না ইসরায়েল তো ইহুদি জাতি শয়তান ওর প্ল্যান ছিল আবু বকর রাদিয়াল্লাহু এখন মানে ইয়ে দেওয়ার জন্য অপমানিত করার জন্য খুশি খাওয়ানোর জন্য নিয়োগ করে আসছে কারণ জানে যে মুসলমানদের নবী কি করে সত্য বিচার করে যেটা হচ্ছে যেহেতু তার সাক্ষী আছে কি আছে সাক্ষী আবু বকরের সাক্ষী আছে নাই তো বলছে আবু বকর বলছে যে আল্লাহ বলতেছে আবু বকর আমিও জানি যে তুমি সত্য বলতেছো তোমার কোনো কি নাই আর ও আমি জানি মিথ্যা বলতে ওর সাক্ষী আছে কি আছে প্রধান ইসলামের বিধান হচ্ছে এখন তুমি তোমাকেও একটা খুশি দিবে আল্লাহ রাসূলের দিলটা ফেটে যাচ্ছে কারণ জানে যে আবু বকর কি
মিথ্যা বলা নেই, ও সহজতরি করতেছে ইসলামের বিধানই কাজে করে ওই টেকনিকটা সে কাজে লাগাইছে, কথা বুঝতেছো? এই ভিডিও দিয়ে সে ঘুষি মারতে পারে। তো আল্লাহ তাআলা যে সমস্ত জায়গায় যারা সত্যের পথে চলে, ন্যায়ের পথে চলে, তাদেরকে আল্লাহ সাময়িক একটু কষ্ট রাখলেও চূড়ান্ত বিজয় তাদেরই হয়। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছে জিবরাইলের মাধ্যমে। তো এবং আয়াতটা ছিল এরকম যে ও বলতেছে ওখানে কি হয়েছিল না, আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ আমি নিজে ওখানে সাক্ষী ছিলাম, এবং সেই কথাগুলো বলছে আল্লাহ নাকি গরিব, মুসলমান নাকি গরিব। শুধু তা না, এবার তার কিচ্ছা কাহিনী পূর্বপুরুষ যারা ছিল ইহুদি, ওদের কিচ্ছা কাহিনী সব বর্ণনা করে দিচ্ছে কোরআনের মধ্যে, বর্ণনা করে দিচ্ছে। যে এখানে হচ্ছে হলো তাকে সাময়িক অপমান করতেছে, ঘুষি মারতেছে অন্যায়ভাবে, আল্লাহ তাআলা কোরআনে আবু বকর রাদিয়াল্লাহু এবং মর্যাদা এমন বাড়াই দিচ্ছে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন পড়বে এই ঘটনা জানবে, পড়া যাবে। এবং আবু বকরের কি শান করে দেবে। যেটা বলতেছিলাম, গরমের সময় গরম, নরমের সময় কি গরম। ন্যাচারালি কেউ গরম থাকবে, ন্যাচারালি কেউ কি ঠান্ডা থাকবে, কিন্তু গরমের সময় কি হতে হবে, গরমের ঠান্ডার সময় কি থাকতে হবে, ঠান্ডা থাকতে হবে। সে সময় নেই, চলছে। আচ্ছা, তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে আর কোনো কিছু বাকি আছে? বাকি নেই না? এই চ্যাপ্টারে মোটামুটি সবই পড়া হয়ে গেছে। তবে 5 মিনিট আমি তোমাদের ওই বেসিকটা দেখাই দিই, সবাই একটু বসো, সবাই যদি আছে। এই অন্তকেন্দ্র বলছি না, যখনই অন্তকেন্দ্র থাকবে তখন দেখা যায় কি খোয়ারের ভিতরে একটা ডিম করে দেওয়া হয়। আর যখন হচ্ছে তোমার পরিকেন্দ্র থাকে তখন কি এরকম একটা বৃত্ত আঁকা হয়। কেন বলছি মনে আছে যে এসএ এসবি এসসি তিনটে সমন্বয় এটা ক্লাসে বলছিলাম, কতটা বলছিলাম না ভুলে গেছে। মানে আমরা যখন লম্ব সমদ্বিখণ্ড আঁকি তখন তিনটে বিন্দু দিয়ে যায় কেন দেখেছিলাম? আরে পাশে বলো না কেন, আবার বলো পরিকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের সমদ্বিখণ্ড যেখানে মিলিত হয় না তার নাম কি? পরিকেন্দ্র। এই যে 3 নাম্বারটা কি এখানে মিলিত হবে না? দুজনে এখানে এ বি সি। আমাদের আগে তোমাদের খুশি খবর দিয়ে দিই, দেখো তোমাদের এই যে বর্গকেন্দ্র যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা প্রমাণ ভেক্টরে আছে, 12 নম্বর চ্যাপ্টারে আছে। তোমাদের তো আমাদের সারা শিখাবো, আমি ইনশাআল্লাহ তোমাদের শিখিয়ে দেবো যে 2:1 কেন হয়, ঠিক আছে? ইনশাআল্লাহ ওখানে বাবাটা দেখাই দেব। তো এটা হচ্ছে হলো এস এস এ এস বি এস সি। দেখো এই দুটো ত্রিভুজ, দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কি সমান বলো, তাড়াতাড়ি বলো। এটা হচ্ছে কোণ এ ডি বাহু আর বি। এই যেহেতু লম্ব সমদ্বিখণ্ড তার মানে এই বাহু আর এই বাহু কি এই বাহুটা কি বাহু সমান, আর এদের অন্তর্ভুক্ত কোণগুলো সমান সমান, তার মানে এদের ত্রিভুজ কি সমান মানে তৃতীয় যে বাহুটা এই বাহু আর এই বাহু কি সমান। সেম ভাবে মনে করে এটা কি ঈদুল্লাহ, এটা সর্বসম হবে, হবে কারণ এই যে যেহেতু লম্ব সমদ্বিখণ্ড এটা কি সমান, এই বাহুটা কি বাহু সাধারণ বাহু, লম্ব 90 ডিগ্রি, তার মানে এই দুটো সর্বসম, এটা কি সমান, তাহলে এটা তিনটে সমান হয়ে গেছে। এই জন্য যে কোনো একটাকে ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে তিনটে দিয়ে যাবে, ক্লিয়ার? এই জন্য যেখানে পরিকেন্দ্র আসে সেখানে কি এরকম একটা বৃত্ত এঁকে দেয় তিনটে বিন্দু দিয়ে, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসলে লাস্ট হচ্ছে হলো তাহলে অন্তর্কেন্দ্রের বিষয়টা আমরা দেখি। অন্তর্কেন্দ্র যখন আসে তখন আমরা কেন অন্তর্বৃত্ত আঁকি? দেখো আমরা যে কোনো দুইটা কোণকে হচ্ছে যে তিনটা কোণকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করলাম। আচ্ছা, এরপরে বিষয়টা সবাই ভালো করে খেয়াল করো। এরপরে এখানে লম্বা আঁকা হয়েছে, কি আঁকা হয়েছে? লম্বা আঁকা হয়েছে, এটা না মানে সোজা লম্বা করে টানা হয় না, এখানে আলাদা করে কি আঁকা হয়েছে? লম্বা আঁকা হয়েছে। এই যে আই থেকে অন্তকেন্দ্র থেকে আইডি আইডি তারপরে আই যাবে, তিনটা কি আঁকা হয়েছে? লম্বা আঁকা হয়েছে। এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দেখো ভালো করে দেখো, এই দুটো ত্রিভুজ কি সর্বসম হবে? স্যার এই ত্রিভুজে কেন হবে? একটা কোণ ওখানে একটা বিন্দু এই সমকোণ এটাকে সমান বিভাগ করা হয়েছে না, আর এই বাহুটা কি সাধারণ বাহু। দুইটা করে কোণ সমান, একটা কি সাধারণ বাহু, ত্রিভুজ দুটো কি সর্বসম মানে কি
তার মানে আই ই সমান সমান কি আই এফ আই কি এফ। এবার আসো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসমান হবে না না দেখো ভালো করে দেখো হবে হবে এই কোণটা সমকোণ এই কোণটা কি সমাকোণ এটাকে সমান বিভাগ করা হয়েছে না কিভাবে সাধারণ পাবো তার মানে এই দুটো ত্রিভুজ কি সর্বসম সর্বসম মানে কি আই এফ সমান সমান কি আই কি ডি। এখন এই তিনটে এই দুটো কম্বাইন করে কি লেখা যায় আই ই আই ডি আই এফ কি সমান। এই জন্য যে কোনো একটাকে নিয়ে যদি আমরা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি তখন এই যে ভিতরে একটা বৃত্ত হবে যার নাম হচ্ছে কি অন্তবৃত্ত। এইটাই হচ্ছে অন্তবৃত্ত। এই জন্য যেখানেই তোমার হচ্ছে কি থাকে যেখানে অন্তকেন্দ্র থাকে ওখানে ভিতরে একটা বৃত্ত এঁকে দেয় যে এটাকে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করে। কি করে বলো ছোট হাতের কি আর দিয়ে প্রকাশ করে। সময় আছে সময় আজকে এটুকুই যাও। এই সপ্তাহে পরীক্ষা নাই ঠিক আছে স্যার এটার উপর আরেকটা ক্লাস হবে আরেকটা ক্লাস না এটা তো শেষ স্কুলে গিয়ে কোনো কাজ